স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। ক্ষিপ্ত হয়ে শাহরিয়ার ঘরের ভেতর পায়চারি করছে আর রাগে নিজের চুলগুলো মুচড়ে ধরছে। তার দু চোখে তখন ব্যর্থতার আগুন। সামনে সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছেন আরশাদ চৌধুরী। তার পাশে দাবার বোর্ড নিয়ে বসে আছেন বিশ্বস্ত সহযোগী মির্জা সাহেব। আরশাদ চৌধুরী দাবার গুটিতে গভীর মনোযোগ দিয়ে এক চাল চাললেন। চাচাজান, আমি আপনার সাথে কথা বলছি। আপনিই তো বলেছিলেন হায়াতকে একা পেলে আমি তাকে নিয়ে নিজের সাথে যেতে পারবো। তাহলে আপনার ছেলে যেখানে হঠাৎ করে কিভাবে উদয় হলো? আরশাদ চৌধুরী দাবার বোর্ডের দিকে তাকিয়ে নিষ্পৃহ কণ্ঠে বললেন, তোমাকে আরভানের সামনে যেতে বারণ করেছিলাম, তারপরও তুমি নিজের বোকামিতে তার নজরে পড়লে। হ্যাঁ, শাহরিয়ার আত্মবিশ্বাসের সাথে বলল। গাড়ি দেখেই আমি ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছিলাম, সে আমাকে দেখেনি। আরশাদ চৌধুরীর ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। মূর্খ ছেলে, আমার ছেলেকে এক বিন্দু চেনার যোগ্যতা তোমার নেই। বাজ পাখির নজর যখন কোনো শিকারের ওপর পড়ে, তখন শিকার গর্তে ঢুকলেও নিস্তার পায় না। ও তোমাকে দেখেও না দেখার ভান করছে। একটু থেমে তিনি আবার বললেন, আয়াতের মধ্যে এমন কি আছে শাহরিয়ার, যার জন্য বাংলাদেশ থেকে সুদূর অস্ট্রেলিয়া পর্যন্ত হন্যে হয়ে ছুটে আসলো? হ্যাঁ, শাহরিয়ার পাশের একটা চেয়ার টেনে বসে দীর্ঘশ্বাস ফেলল। জানি না, ও একটা নেশার মতো। জীবনে অনেক নারীর শরীর হয়েছি, কিন্তু ওকে দেখলে আমার যে উন্মাদনা কাজ করে তা আর কারোর প্রতি পাই না। আরশাদ চৌধুরী শব্দ করে হাসলেন। রূপটাই এমন, আগুনের মতো, কাছে গেলে ছাই হয়ে যেতে হয়। আজে বাজে কথা বাদ দিন, আপনি আগে বলুন আয়াতকে আমাকে এনে দিবেন কিনা। আমি যদি আয়াতকে আরভানের থেকে সরাতে চাই, তবে তাকে তোমার কাছে নয়, সোজা কবরে পাঠাবো। কারণ আরভানের জেদ সামলানো সহজ নয়। এত ক্ষমতা দিয়ে কী লাভ চাচাজান, যদি নিজের ছেলের কাছ থেকে একটা মেয়েকে কেড়ে নিতে না পারেন? শাহরিয়ার তাচ্ছিল্য ভরা গলায় বলল। আরশাদ চৌধুরীর চোখের দৃষ্টি মুহূর্তেই হিমশীতল হয়ে গেল। তিনি উঠে দাঁড়িয়ে শাহরিয়ারের খুব কাছে গিয়ে নিচু স্বরে বললেন, আমার ছেলেকে চেনার ক্ষমতা তোমার 7 জন্মেও হবে না। তোমার জন্য ভালো হবে কালকের মধ্যে বাংলাদেশ ফিরে যাও, না হলে কখন কি হবে তা আমি নিজেও ঠেকাতে পারবো না। হ্যাঁ। এক রহস্যময়ী প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। শাহরিয়ারের বিরক্তি তখন চরমে। ঠিক তখনই মির্জা সাহেব তার কৃত্রিম পায়ের ওপর হাত বুলাতে বুলাতে বলল, সবগুলো কাপুরুষ। ওই আরফানকে তো আমি দেখে নেব, আর আয়াত, ওকে আমি নিয়ে যাবই। ওর সাথে সংসার করা হোক বা না হোক, এক রাতের জন্য হলেও ওকে আমার শয্যাসঙ্গী আমি করবই। দেখি ওর স্বামী কত বড় জানোয়ার। ভোরের স্নিগ্ধ আলো জানলার ফাঁক দিয়ে ঘরে এসে পড়েছে। পাখিদের কলকাকলিতে কাঠের বাড়িটা মুখরিত। বাইরে বৃদ্ধা মহিলাটি হয়তো পাখিদের খাবার দিচ্ছেন আর নিজের মনেই মগ্ন হয়ে তাদের সাথে কথা বলছেন। পাখিদের কিচিরমিচির শব্দে আয়াতের ঘুম ভাঙল। গায়ের সের লাল শাড়িটা কখন যে অবিন্যস্ত হয়ে আধখোলা হয়ে গেছে সেই খেয়ালও নেই। আরভানের উদম তপ্ত শরীরের উষ্ণতা নিজের উন্মুক্ত ত্বকে অনুভব করতেই আয়াতের সারা শরীরে এক পশলা বিদ্যুৎ বয়ে গেল। আরভানের বলিষ্ঠ দুই হাত তাকে কোনো দাবি সম্পদের মতো আষ্টে পৃষ্ঠে আগলে রেখেছে। নিজের এমন অবস্থা বুঝতে পেরে লজ্জায় আয়াতের কান মুখ লাল হয়ে গেল। সে আলতো করে নিজেকে ছাড়িয়ে উঠে বসতে চাইল, কিন্তু আরভানের বাঁধন যেন আরও শক্ত হলো। আয়াত থমকে গিয়ে ঘুমন্ত আরভানের মুখটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। শান্ত স্নিগ্ধ, অথচ কি এক প্রবল আভিজাত্য আর কর্তৃত্ব সেই চেহারায় মিশে আছে, যেন এক ঘুমন্ত সিংহ যে জেগে উঠলে প্রলয় ঘটাবে। আয়াত আবারও আলতো করে আরভানের বুকের ওপর মাথা রাখল। আরভানের হৃৎপিণ্ডের প্রতিটি ধুকপুকানি সে কান পেতে শুনতে লাগলো। কেন যেন এই শক্ত বুকটা তাকে প্রচণ্ড টানে, এক অদ্ভুত অভয় আর নিরাপত্তার অনুভূতি দেয়, যা সে পৃথিবীর আর কোথাও পায়নি। হঠাৎ নজরে পড়ল আরভানের শার্টের বোতামের ফাঁক দিয়ে বুকের বাম পাশে এক গভীর কালো ক্ষত চিহ্ন। আয়াত কৌতূহলী হয়ে নিজের নরম আঙুল দিয়ে শার্টের কাপড়টা আরও একটু সরিয়ে সেখানে হাত বোলালো। এক অজানা ব্যথায় তার মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। আয়াতের মনে হলো এই মানুষটা যেন এক বিশাল সমুদ্র। উপরটা শান্ত নীল দেখালেও গভীরে কত যে রহস্য আর ক্ষত লুকিয়ে আছে তারই বার্তা নেই। এই কদিনে সে বেশ বুঝতে পারছে আরভান শুধু বাইরে থেকেই কঠিন আচরণ করে, কিন্তু তার ভেতরে আয়াতের প্রতি এক গভীর ও পজিটিভ ভালোবাসা আছে, যা সে
মুখ ফুটে বলতে পারে না। এই রহস্যময় আর ভয়ঙ্কর সুন্দর মানুষটাকে ভালো না বেসে থাকা কি কোনো নারীর পক্ষে সম্ভব? হয়তো না, হয়তো তাকে ভালোবাসাটা নিজের ধ্বংস ডেকে আনা, তবুও নিজের ধ্বংসের রেখাটাই যেন অমুক। আয়াত আরফানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। নিজের অঘোষিত আশ্রয়টা সে আজ নতুন করে উপলব্ধি করল। ওপাশে বৃদ্ধা মহিলার হাঁটা চলার শব্দে এসে সম্বিত ফিরে পেল। বুঝতে পারলো এবার তাদের এই নির্জন মায়া কাটিয়ে চিরচেনা কোলাহলে ফেরার পালা। আয়াত, আয়াত, কোথায় তুমি? গগনবিদারী চিৎকার করতে করতে ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো আরভান। ঘুম ভেঙে পাশে আয়াতকে না দেখে ওর বুকের ভেতরটা মুহূর্তেই খা খা করে উঠেছিল। এক অজানা আশঙ্কায় ওর হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম। কাল রাতে শাহরিয়ারের সেই ধূর্ত চেহারা আর জঙ্গলের বিপদ সব মিলিয়ে আরভান এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারছিল না। আমি এখানে আরভান। উল্টো দিকে জঙ্গল ঘেঁষা ছোট্ট একটা বাগানে পাথরের বেঞ্চে বসে থাকা আয়াত চমকে উঠল। সে বৃদ্ধা মহিলার পাশে বসে কৌতূহল নিয়ে দেখছিল কিভাবে বনফল থেকে এক বিশেষ ধরনের ভেষজ রস বের করা হয়। আরভানের চিৎকার শুনে সে দ্রুত উঠে দাঁড়িয়ে জবাব দিল, আমি এখানে আরভান। ভোরের নরম আলোয় ওর সেই মায়াবী স্নিগ্ধ মুখটা দেখে আরভানের মনে হলো সে যেন মরুভূমিতে হারানো শীতল জল খুঁজে পেয়েছে। ওর কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে দীর্ঘ এক প্রশ্বাসের সাথে নিজেকে শান্ত করে ধীর পায়ে এগিয়ে গেল। ঘুম থেকে উঠেছো কখন? আমি না বলে কেন বের হলে? আয়াত চিবুক নামিয়ে চুলে হাত খোপা করতে করতে মুচকে হেসে বলল, কিছুক্ষণ আগে আপনি খুব শান্তিতে ঘুমোচ্ছিলেন, তাই আর ডাকিনি। আরভান কিছুক্ষণ মুগ্ধ চোখে আয়াতের হাতের আঙুলের সঞ্চালন দেখল। ওর এলোমেলো হয়ে থাকার রূপ যেন সকালের সূর্যকেও হার মানাচ্ছে। আরভানের মনে এক অদ্ভুত ব্যাকুলতা তৈরি হলো। সে নিজেকে সামলে নিয়ে বলল, তুমি এখানে বসো, আমি একটু আসছি। বলেই আরভান সামনের দিকে হাঁটা দিল। আয়াত অবাক হয়ে পেছন থেকে ডাকল, কোথায় যাচ্ছেন? আমি এখানে একা থাকবো না, আমিও যাব। আরভান থামল না, হাঁটতে হাঁটতে গম্ভীর স্বরে বলল, তোমাকে এখন সাথে নিতে পারবো না আয়াত। অনেকটা পথ হাঁটতে হবে ফোনে নেটওয়ার্ক খোঁজার জন্য। ফারহানকে কল দিয়ে লোকেশন পাঠাতে হবে, গাড়ি নিয়ে আসতে বলতে হবে ওকে। আয়াত এবার জেদ ধরে দাঁড়িয়ে গেল। আপনাকে কে নিতে বলেছে? আমার কি পানি? আমি কি হাঁটতে পারি না? আমি একাই যেতে পারবো, আপনার অযথা সাহায্যের দরকার নেই আমার। আরভান গভীর এক দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এই মেয়েটার জেদ হিমালয়ের চেয়ে উঁচু। সে ফিরে তাকিয়ে দেখল আয়াত খুঁড়িয়ে খুঁড়িয়ে তার দিকে আসার চেষ্টা করছে। কাল রাতে কাটা বিধে পায়ের পাতা যে ফুলে লাল হয়ে আছে তা বোধহয় এই একই মেয়েটার খেয়াল নেই। আরভান বৃদ্ধা মহিলার থেকে বিদায় নিয়ে আবার হাঁটা শুরু করলো। আয়াত হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এই লোকটা সত্যিই চলে যাচ্ছে। একবার সে নিচে অভিমানে বলেছে সে হাঁটতে পারবে, আর অমনি তাকে একা ফেলে চলে গেল। কাল রাতের সেই আগলে রাখা সব কি অভিনয় ছিল? কিন্তু তার ভাবনার রেশ কাটবার আগেই সে অনুভব করলো তার শরীরটা মাটি থেকে শূন্যে ভেসে উঠল। আরভান নিমিষেই ফিরে এসে তাকে পাজাকোলা করে কোলে তুলে নিয়েছে। আয়াত হকচকিয়ে গিয়ে বলল, কি করছেন? নামান আমায়। বললাম না আমি হাঁটতে পারবো। আরভানের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে আয়াতকে আরও নিবিড়ভাবে বুকের সাথে চেপে ধরে হাঁটতে শুরু করলো। বলুন, মনে মনে আমাকে কতগুলো গালি দিলেন? আয়াত মুখ ঘুরিয়ে নিয়ে ফিস ফিস করে বলল, দেইনি, তবে আপনি সত্যি একজন নিষ্ঠুর পুরুষ। আপনি নিচে তো তার চেয়েও বড় নিষ্ঠুর মিসেস। আরভানের তপ্ত নিঃশ্বাস আয়াতের কপালে আছড়ে পড়ল। আয়াত অপ্রস্তুত হয়ে বলল, আমি কেন নিষ্ঠুর হব? কাল রাতে সাপের ভয়ে এই কাঁটা পানিয়েই আমাকে একাই ফেলে ছুটতে চেয়েছিলেন, সেটা কি ভুলে গেছেন? আপনি যে বড্ড সুবিধাবাদী তা কালই প্রমাণ হয়ে গেছে। প্রয়োজনে নিজের স্বামীকে সাপের মুখে ঠেলে দেওয়ার চিন্তা যে করতে পারে সে তো বিশ্ব সুন্দরী নিষ্ঠুর। কথাটা মনে পড়তেই আয়াত চুপসে গেল। লজ্জায় আরভানের শার্টের কলারটা খামচে ধরে তার বুকে মুখ গুজে রইল সে। আরভান ফোনে নেটওয়ার্ক চেক করতে করতে বনের সরু রাস্তা ধরে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই একটা নীল জলের ছোট্ট নদী বয়ে যাচ্ছে নজরে এলো। নদীর ধারের এক উঁচু জায়গায় সামান্য নেটওয়ার্ক আসতেই আরভান আয়াতকে নদীর ধারের একটা ছোট কাঠের বেঞ্চে বসিয়ে দিল। তুমি এখানে বসো, আমি দূরে গিয়ে কলটা সেরে আসি। এখানে নেটওয়ার্ক কিছুটা আসছে। আরভান কিছুটা দূরে গিয়ে ফারহানকে ডায়াল করলো। ওপাশ থেকে ফারহানের উত্তেজিত কণ্ঠ ভেসে এলো, এভি, কোথায় তুই? কাল রাতে একটা অস্পষ্ট মেসেজ পাঠিয়ে উধাও হয়ে গেলি।
আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। শান্ত হ, সব ঠিক আছে। গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল আর নেটওয়ার্ক ছিল না। আরভান নিচু স্বরে জিজ্ঞেস করলো, ওগুলো কোথায় পেয়েছিস একটাকেও? সবগুলোকেই পেয়েছি। ওরা যখন আয়াতের পিছু নিয়েছিল তখনই আন্টির পাঠানোর লোক ওদের ধরে ফেলেছে। আমার মনে হয় আন্টি তোদের উপর সবসময় নজর রাখছিলেন। আরভান আর কথা বাড়ালো না, শুধু বলল, তুই এখন ব্যাকওয়াটার্স রোডের শেষ মাথায় চলে আয়। আয়াত আমার সাথে আছে, তাই সাবধান। ফারহানের সাথে কথা শেষ করে আরভান পেছনে ফিরল। দেখলো আয়াত চোখ বন্ধ করে নদীর শীতল বাতাস অনুভব করছে। ওর ঠোঁটের কোণে ঝুলে আছে এক চিলতে তৃপ্তির হাসি। সূর্যের আলোয় ওর ঠোঁটের নিচে ছোট্ট কালো তিলটা যেন পাল্লা দিয়ে চমকাচ্ছে। আরভানের মনে হলো পৃথিবীর সমস্ত সৌন্দর্য বুঝি এই একটা বিন্দুতে এসে থমকে গেছে। আরভান ধীর পদে এসে আয়াতের পাশে বসলো। হঠাৎ বলে উঠল, তোমার ঘুম বড্ড বেপরোয়া আয়াত। আয়াত চোখ খুলে তাকালো, অবাক হয়ে বলল, মানে? ঘুমের ঘোরে যেভাবে হাত পা ছুঁড়ছিলে, আমার তো মনে হয় কয়েকটা পাঁজরের হাড় ভেঙে গেছে। সে সাথে যে লাথিটা দিয়েছিলে, ওরা কি প্রবার প্ল্যানিং ছিল? একদম মেইন পয়েন্টে হিট করতে চেয়েছিলে বুঝি? আয়াত প্রথমে হতভম্ব হয়ে গেল, কিন্তু আরভানের গম্ভীর মুখে এমন কথা শুনে খিলখিল করে হেসে উঠল। আপনার প্রাপ্য ছিল ওটা। কাল রাতে সাপ আর অ্যানাকোন্ডার গল্প শুনিয়ে আমাকে ভয় দেখানোর শাস্তি। সারা দিন রাত আমায় যা জ্বালান, ঘুমিয়ে অন্তত তার সত্য নিতে হবে। হাসি থামিয়ে আয়াত হঠাৎ গম্ভীর হয়ে গেল। নদীর শান্ত জলের দিকে তাকিয়ে হুট করে প্রশ্ন করে বসল, আরভান, আপনি কি আমাকে ভালোবাসেন? চারপাশটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। আরভান নদীর ঢেউয়ের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তার চোয়াল শক্ত হয়ে এলো। কিছুক্ষণ স্তব্ধ থেকে সে মাত্র একটি শব্দ উচ্চারণ করলো, না। আয়াতের হাসি মাখা মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে আরভানের দিকে তাকালো, কিন্তু আরভান তখনও অন্যমনস্ক হয়ে পানির দিকে তাকিয়ে আছে। ওরে এক শব্দের উত্তরটা আয়াতের বুকের বাম পাশে বিষাক্ত তীরের মতো বিঁধল। আয়াত প্রথমে ভ্রু কুচকে কিছুক্ষণ আরভানের নিষ্প্রিয় মুখটা পড়ার চেষ্টা করলো। লোকটা অদ্ভুত। কাল রাতেও অতি নাটকীয়ভাবে অধিকার নিয়ে কথা বললো, আগলে রাখলো, আর এখন স্রেফ এক শব্দে সব অস্বীকার করে দিল। সে আরভানের চোখের দিকে তাকিয়ে ধীরস্থিরভাবে প্রশ্ন করল, তাহলে কাল রাতে কেন বলেছিলেন আমি শুধু আপনার? কেন আমাকে অধিকার নিয়ে জ্ঞান দিচ্ছিলেন? এমনি। আরভানের সংক্ষিপ্ত এবং নিষ্পৃহ জবাব। আয়াত এবার হুট করেই শব্দ করে হেসে ফেলল। ওর খিলখিল হাসির শব্দে নদীর তীরের নিস্তব্ধতা ভেঙে গেল। আরভান ভ্রু কুচকে তাকালো। হাসছো কেন? এমনি, আজ খুব হাসতে ভালো লাগছে। কেন যেন মনে হচ্ছে আমি বোধহয় এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। জানেন আরভান, আপনি যখন না বলেন তখন আপনার চোখগুলো অন্য কথা বলে। আপনি বড্ড খারাপ অভিনেতা। আরভান কোনো কথা বলল না। সে পাশ থেকে একটা নীলবনু ঘাস ফুল ছিঁড়ে আনমনে আয়াতের কানে গুঁজে দিল। ফুলটা গোছার সময় ওর হাতের স্পর্শ আয়াতের গলার কাছে লাগতেই আয়াত শিউরে উঠল। ঠিক সেই সময় বাতাসের ঝাপটায় আয়াতের শাড়িটা একটু সরে গিয়ে কোমরের অনাবৃত অংশ দৃশ্যমান হতেই আরভানের চোয়াল শক্ত হয়ে উঠল। সে খুব সাবধানে, প্রায় মালিকানা সুলভ ভঙ্গিতে আঁচলটা টেনে দিয়ে জায়গাটা ঢেকে দিল। আয়াত বড্ড অবাক হচ্ছিল আজ আরভানের আচরণে। এক অদ্ভুত শান্তরূপ তার। আজ সে আয়াতের সাথে কোনো ফ্ল্যাটিং করছে না, এমনকি অহেতুক ঝগড়াও করছে না। শান্ত, শীতল এবং মোহনীয়। আয়াত নদীর টলটলে জলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আরভান, আমি যদি হুট করে এই নদীতে ঝাঁপ দিই, আপনি কি আমায় বাঁচাবেন? না। আরভান যথারীতি জবাব দিল, সত্যি ঝাঁপ দেবো তাহলে? রাস্তা চলো আয়াত, ফারহান চলে আসবে এখনই, দেরি করার সময় নেই। আরভান নিরাসক্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। যেতে নিলে আয়াত শট করে ওর হাতটা ধরে ফেলল। কি হয়েছে আরভান? আপনি কি আমার উপর রেগে আছেন? আরভান এক মুহূর্ত স্থির থেকে হেয়ালি করে বলল, রাগ করার মতো গুরুত্ব কি আমি তোমাকে দেই মিসেস? আমি শুধু সময়ের হিসাব মেলাচ্ছি। আর আবেগ, ওগুলো ব্যবসায়ীদের জন্য বিলাসিতা। আমি সির্ফ হিসাব নিকাশে বিশ্বাসী। আয়াত দমে না গিয়ে দাঁড়িয়ে পড়ল। আরভানের চোখের গভীরে চোখ রেখে বলল, আরভান, আমি যদি আপনাকে সত্যি ভালোবেসে ফেলি, তবে কি আমি খুব বড় কোনো ভুল করে ফেলবো? আরভান কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর খুব গম্ভীর স্বরে বলল,
অনেক বড় ভুল হবে আয়াত, সবচেয়ে ভয়ঙ্করতম সুন্দর ভুল হবে এটা। সুন্দর হলেও ভুল তো ভুলই হবে, তাই না? আমি সেই ভুলের মাসুল দিতে রাজি। আরভান আয়াতের হাতটা আলতো করে ছাড়িয়ে দিয়ে সামনে হাঁটা শুরু করলো। ফিরে যাওয়ার সময় হয়েছে, ফারহান এসে গেছে হয়তো। আরভান, আরভান পেছনে ফিরে তাকালো, বিরক্তি আর ক্লান্তির সম্মিশ্রণে বলল, আজ তোমার হয়েছেটা কি আয়াত? কেন বারবার এত প্রশ্ন? কথাটা পুরোপুরি শেষ হওয়ার আগেই এক নরম কোমল শরীর ঝড়ের গতিতে আরভানের প্রশস্ত বাহুডোরে আশ্রে পড়ল। ছোট দুটো হাত দিয়ে সে আরভানকে শক্ত করে জড়িয়ে ধরল। আরভান পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। ওর হাত দুটো কয়েক সেকেন্ড শূন্যে ঝুলে রইল। আয়াতের উষ্ণ নিঃশ্বাস ওর বুকের ওপর আশ্রে পড়ছে। আয়াত, এসব কি হচ্ছে? আয়াতের কণ্ঠস্বর আবেগে বুঝে এলো। আমি আপনাকে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম ভুল হিসেবে কবুল করে নিলাম মিস্টার আরভান চৌধুরী। এখন আপনি চাইলে অভিনয় করতে পারেন, কিন্তু সামলাতে পারবেন না। আয়াত, উল্টোপাল্টা কি খেয়ে এসেছো ওই বুড়ির কাছ থেকে? মাথা কি ঠিক আছে তোমার? আরভান ওকে ছাড়ানোর চেষ্টা করলেও আয়াত আরও শক্ত করে জড়িয়ে ধরল। আয়াত ওর মুখটা আরভানের বুকের মাঝে আরও গভীর করে কুঁজে দিয়ে বলল, আপনিই তো বলেছিলেন অধিকার ছিনিয়ে নিতে। আজ আমি আপনাকে আমার অধিকার করে নিলাম। আজ থেকে আপনি আমার। আমি আপনার জীবনটাকে নরক করে দেব। আবার সেই নরক জীবনে ছায়ার মতো আপনার পাশে আমিই থাকব। আপনি চাইলেও আর পালাতে পারবেন না। আয়াতের এমন নিঃশর্ত সমর্পণে আরভানের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে ধীর লয়ে আয়াতকে দুই হাতে জড়িয়ে ধরে ওর কানের কাছে ফিসফিস করে বলল, কি খাইয়েছে তোমাকে ওই মহিলা? এত সাহস কোথায় পেলে? মহিলা কিছু খাওয়াইনি, আপনি নিজেই তো আস্ত একটা নেশা, মস্ত বড় এক নষ্ট পুরুষ। আপনি যা খাইয়েছেন। আয়াত থেমে গেল। বলুন মিসেস, আমি আপনাকে কি খাইয়েছি? এখন পর্যন্ত তো ভালো করে একটা চুমো খাওয়াতে পারলাম না। আরভানের কণ্ঠে এবার সে পরিচিত তুষ্টমি ফিরে এলো। থুর, সরুন তো। আয়াত আর লজ্জা পেয়ে সরে যেতে চাইলেও আরভান এবার ওকে ছাড়ল না। কোমরের বাঁধন আরও শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। এত কিছুর পরেও আমাকে কেন ভালোবাসো আয়াত? আমি তো তোমার চোখের জল ছাড়া আর কিছুই দিতে পারিনি। চেয়ে তো আর ভালোবাসিনি আরভান, হয়ে গেছে। লোকে বলে না ভালোবাসা যায় না, বরং নিজের অজান্তেই তা অস্তিত্বে মিশে যায়। আয়াতের বুকের ধুকপুকানি অনুভব করতে করতে বলল। আরভান আয়াতের চোখের গভীরে এক টুকরো মাদকতা নিয়ে ওর মুখটা হাতের হাতলায় আগলে নিল। আরভান ফিস করে বলল, আয়াত, যদি কোনোদিন আমি হারিয়ে যাই, তবু কি এ অধিকার দাবি করবে? আপনাকে কোনো দিন হারাতে দিব না আরভান। আরভান খুব নিচু স্বরে বলল, তুমি কি জানো আয়াত, এই মুহূর্তে তোমাকে না ছুঁলে আমি হয়তো মরেই যাব। তুমি আমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যাচ্ছ। আয়াত নিমিষে চোখ বুঝে নিল। দুজনের উষ্ণ নিঃশ্বাস যখন একে অপরের ঠোঁট স্পর্শ করতে উদ্যত, ঠিক তখনই আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তোরা রাস্তাঘাটে এসব কি শুরু করেছিস? ছি ছি ছি, আমার মতো সিঙ্গেল মানুষের সামনে লজ্জা করে না তোদের? আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। একটা বউ পাগল আর একটা স্বামী পাগল, মাঝখানে আমি কি নিরামিষাসী? আয়াত লজ্জায় আরভানের বুকের আড়ালে মুখ লুকালো। আরভান বিরক্তি নিয়ে চোখ বন্ধ করলো। ফারহান কিছুটা দূরে দাঁড়িয়ে চোখে হাত দিয়ে আঙুলের ফাঁক দিয়ে সব দেখছে। আরভান বিড়বিড় করে বলল, হরমজাদা, আসার আর সময় পেল না। জীবনের প্রথম রোমান্টিক মোমেন্টও জাহান্নামে দিল। ফারহান এবার চোর গলায় বলল, এভি, এভাবে গালি দিবি না। আয়াতকে আমি বোন ডেকেছি, বড় ভাই এখনো সিঙ্গেল। সেখানে ছোট বোনকে আমি এই লম্পট স্বামীর সাথে একা নির্জনে ছাড়ব না। আয়াত, ওকে ছেড়ে চলে আসো। আগে তোমার স্বামী আমার জন্য একটা সুন্দর বউ খুঁজে আনবে, তারপর সে আমার বোনকে পাবে। তার আগে নো রোম্যান্স, অনলি ডিস্টেন্স। আরভান আয়াতকে আগলে রেখে ফারহানের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ফরহান, তুই যদি আর 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে না যাস, তবে আমি তোকে এই নদীতে চুবিয়ে মারবো আর তোকে এখান থেকে হেঁটে মেলবোর্ন পাঠাবো। মনে রাখিস। গাড়ি কোথায়? ফারহান হাসতে হাসতে বলল। গাড়ি রেডি স্যার, কিন্তু আগে ডিস্টেন্স মেনটেন করুন। আরভান মুচকি হেসে আয়াতের কপালে একটা চুমু খেয়ে ফিস করে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ঝামেলা এটা। সব কিছুতে শুধু ব্যাঘাত ঘটায়। বাকিটা বাড়িতে গিয়ে শুধু আসলে উসুর করবো মিসেস।
তৈরি থেকো। ফারহান হাসতে হাসতে বলল, গাড়ি রেডি স্যার, কিন্তু আগে ডিস্টেন্স মেনটেন করুন। জনসম্মুখে রোম্যান্স করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিশেষ করে আমার মতো সিঙ্গেলদের সামনে। আরফান মুচকে হেসে আয়াতের কপালে একটা গভীর ভালোবাসার স্পর্শ দিয়ে ফিস ফিস করে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ঝামেলা এটা। সব কিছুতে শুধু ব্যাঘাত ঘটায়, বাকিটা বাড়িতে গিয়ে শুধু আসলে উসুল করবো। মিসেস, তৈরি থেকো। আরফানের তপ্ত নিঃশ্বাসের ছোঁয়ায় আয়াত শিউরে উঠল। লজ্জায় রাঙা হয়ে সে আরফানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। ফারহান আয়াতের দিকে হাত বাড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, চলে আসো আয়াত, এই খাড়ুস লোকটার সাথে থাকলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। বড় ভাইয়ের সেফ প্রোটেকশনে চলে আসো। আরফান ফারহানের দিকে কটমট করে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, খবরদার আমার বউকে টাচ করার সাহস করবি না। বউয়ের আশেপাশে যদি তোকে ঘুরঘুর করতে দেখি, তবে তোকে গুলি করে উড়িয়ে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। ফারহান তুমি চাওয়ার পাত্র নয়। সে পকেটে হাত দিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলল, মুখে বড় কথা বললেই হয় না এভি, আমিও দেখব তুই কি করিস। আজ এই মুহূর্তে যদি তুই আমাকে একটা সুন্দরী বউ এনে দেওয়ার প্রতিশ্রুতি না দিস, তবে আয়াতকে আমি কিডন্যাপ করব। আগে আমার জন্য বউ নিয়ে আসবি, তারপর নিজের বউ ফেরত পাবি। ডিল? আরফান বাঁকা হাসল। পেছনে তাকিয়ে সেই কাঠের বাড়িটার দিকে ইশারা করে বলল, এ বাড়িতে একজন বৃদ্ধা আছেন, তুই চাইলে এখনই ওনার সাথে তোর বিয়েটা দিয়ে দিতে পারি। সারা জীবন ওনার সাথে রোমান্টিক ডিনারে পাখিদের খিচির মিচির শুনে দিন কেটে যাবে। তোর যাবে নাকি? চল কথা বলে আসি। ফারহান গালি দিয়ে উঠল, শালা, তুই আস্ত একটা হারামি। দেখিস তোর কপালে কোনোদিন প্রপার বাসরাত জুটবে না। জুটবে না মানে জুটবেই না, আমার অভিশাপ রইল। আরফান এবার তার ছিল্লের হাসি হেসে বলল, বেগার্স ক্যান নট বি চুজার্স মাই ফ্রেন্ড। বাসর অলরেডি হয়ে গেছে আমার, তোর এই অভিশাপ নিজের পকেটেই ভরে রাখ। কি? আয়াত আর ফারহান দুজনেই একসাথে চিৎকার করে উঠল। আয়াত বড় বড় চোখে আরফানের দিকে তাকিয়ে যেন আকাশ থেকে পড়ল। আরফান বুঝতে পারল মুখ ফুসকে শিখিয়ে একটা বোমা ফাটিয়ে দিয়েছে। নিজের অপ্রস্তুত ভাবটা কাটাতে সে ফারহানের হাত থেকে গাড়ির চাবিটা এক ঝটকায় কেড়ে নিল। তারপর ফারহানের কোনো উত্তরের তোয়াক্কা না করে আয়াতকে পাজাকোলা করে তুলে নিয়ে সোজা গাড়ির দিকে হাঁটা দিল। ফারহান পেছনে হা করে দাঁড়িয়ে রইল। তার নারী বিদ্বেষী হিসেবে পরিচিত বন্ধুটি যে এতটা ঠোঁটকাটা আর বেসামাল হয়ে উঠবে তা সে স্বপ্নেও ভাবেনি। সে চিৎকার করে বলল, এভি, আমাকে নিবি না? আমি কি হেঁটে যাব? আরফান পেছনে না ফিরে চেঁচিয়ে জবাব দিল, তুই আসলে আমার ফেলে আসা নষ্ট গাড়িটা কি আনবে? ওটা ঠিক করে চালিয়ে নিয়ে আসিস। গুড লাক মাই ব্রাদার। ফারহান বিড়বিড় করে এক গাদা অশ্রাব্য গালি দিয়ে পকেটে হাত ঢোকালো। তার কপালটাই এমন, বন্ধু রোম্যান্স করে আর তাকে মেকানিকের কাজ করতে হয়। আয়াত কাপা গলায় আরফানের দিকে তাকিয়ে বলল, আপনি কি সত্যি কাল রাতে মানে? আরফান আয়াতের দিকে তাকিয়ে বাঁকা হাসল। জাস্ট চোখ মিসেস। ফারহানকে চালানোর জন্য ইচ্ছে বড় অস্ত্র আর কি হতে পারে? বেচারা এখন সারাটা পথ এইটা নিয়েই পাজলড হয়ে থাকবে। আয়াত আরফানকে শক্ত করে জড়িয়ে ধরে হেসে ফেলল। আরফানের গলার কাছে মুখ গুজে সে ফিসফিস করে বলল, আপনি এতটা খারাপ আগে জানা ছিল না। একটা কথা বলি আরফান, বলুন মিসেস। আপনাকে মাঝে মাঝে আমার পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় মানুষ মনে হয়। আবার কখনো মনে হয় আপনি একটা জেদি বাচ্চা যে নিজের প্রিয় খেলনা কাউকে ছুঁতে দিতে চায় না। আরফান আয়াতকে গাড়িতে বসিয়ে তার চিবুক ধরে নিচের দিকে ফেরালো। ওর চোখে তখন এক গভীর প্রশান্তি আর অধিকার বোধের নেশা। আরফান ধীরলয়ে বলল, তুমি আমার খেলনা নও আয়াত। তুমি আমার সেই অস্তিত্ব যা হারিয়ে গেলে আরফান চৌধুরীর নামটা কেবল একটা অর্থহীন শব্দে পরিণত হবে। আমি জানি আমি বড্ড রুক্ষ, হয়তো বড্ড নিষ্ঠুর, কিন্তু এই নিষ্ঠুরতার আড়ালেও যে একটা মানুষ তোমাকে পাগলের মতো আগলে রাখতে চায়, তা কি চিনতে পেরেছ? আয়াতের চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে আরফানের খুব কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, চিনতে পেরেছি আরফান, সেই মানুষটাকেই তো আমি নিজের ভয়ঙ্কর সুন্দর ভুল হিসেবে মেনে নিয়েছি। আরফান আয়াতের রক্তিম গালে নিজের অধরের উষ্ণ ছোঁয়া দিয়ে এক মুহূর্তের জন্য সময়টাকে থামিয়ে দিল। ওর স্পর্শে আয়াতের সারা শরীরে যেন এক পশলা বিদ্যুৎ বয়ে গেল। তারপর ড্রাইভিং সিটে গিয়ে বসলো। কারে স্টার্ট দিয়ে এসে আয়াতের দিকে আর চোখে তাকিয়ে বাঁকা হেসে বলল,
ভাষণ নিয়ে ফারহানকে যা বলেছি সেটা কিন্তু পুরোপুরি মিথ্যা নয় আয়াত। কাল রাতে তুমি আমার উপরে ঠিক যেই পজিশনে ছিলে আর যেইভাবে আমাকে জড়িয়ে ধরেছিলে, ওটা কোনো রোমান্টিক বাসর রাতের চেয়ে কম ছিল না। সো টেকনিক্যালি আই এম রাইট। আয়াতের মুখে লজ্জায় আরো লাল হয়ে উঠল। সে কোনো উত্তর দিল না, আরভানের দিকে ফিরেও তাকালো না। লোকটা যে এত সুন্দর করে নির্লজ্জের মতো কথা বলতে পারে তা ওর জানা ছিল না। আজ শুধু জানলার বাইরে তাকিয়ে মুচকি হাসলো আর মনে মনে ভাবলো, এই অদ্ভুত মানুষটাকে কোনোদিন বুঝে ওঠা বোধ হয় তার সাধ্যে নেই। থানার ভেতরে এসি চললেও উত্তেজনার পারদ যেন টকবক করে ফুটছে। চেয়ারে বসে আগে ফেটে পড়ছেন মিস্টার স্মিথ। তার সামনে ফোনের লাউড স্পিকারে আরশাদ চৌধুরীর শান্ত কণ্ঠস্বর ভেসে আসছে, যা স্মিথকে আরও বেশি উত্তেজিত করে তুলছে। স্মিথ চিৎকার করে বললেন, আরশাদ, পুলিশ তোমার ছেলের নামে কেস নিচ্ছে না। তারা বলেছে তোমার ছেলে নাকি অতি ভদ্র, এসব করতেই পারে না। তুমি কি তাদের বলবে যে তোমার ওই ভদ্র ছেলেটা আসলে কি জিনিস? জেসিকাকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়েটা কোথায় আছে, কি অবস্থায় আছে, কেউ জানে না। আরশাদ চৌধুরী ওপাশ থেকে অত্যন্ত ধীরস্থিরভাবে বললেন, স্মিথ, শান্ত হও। পুলিশ তো আর আবেগে চলে না, তারা তথ্য প্রমাণে চলে। জেসিকা প্রাপ্তবয়স্ক, সে হয়তো আরবানের সাথেই আছে। তবে সেটা অপহরণ হিসেবে না হয়ে গোপন অভিসারও তো হতে পারে, তাই না? আমার ছেলে যদি তাকে কোথাও রেখেও থাকে, তবে সেটা নিশ্চয়ই জেসিকার স্মৃতিতে অথবা তার নিজের কোনো বোকামির ফল। তার কথার এই দ্ব্যর্থবোধক মানে পুলিশ বা স্মিথ কেউই স্পষ্ট বুঝতে পারল না। সামনের চেয়ারে বসা পুলিশ কর্মকর্তা হাই তুলে বিরক্তি নিয়ে স্মিথকে বলল, দেখুন মিস্টার স্মিথ, আপনার মেয়ের রেকর্ড খুব একটা ভালো নয়। সে হয়তো কোথাও ওভারডোজ ড্রিঙ্ক করে পড়ে আছে, আর জ্ঞান ফিরলে সে নিজেই ফিরবে। আপনি বরং বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমান। শুধু শুধু আরভান চৌধুরীর মতো একজন সম্মানিত ব্যক্তিকে বিরক্ত করবেন না। স্মিথের আগে টেবিলের ওপর সজোরে থাপ্পড় মেরে উঠে দাঁড়ালো। মজা করছেন আমার সাথে? এর আগের বার বিজনেস পার্টিতে ওই ছেলে সবার সামনে আমার মেয়েকে থাপ্পড় মেরেছিল, আর কালকের সিসিটিভি ফুটেজও পরিষ্কার দেখা গেছে আরভান জেসিকার গাল কতটা নৃশংসভাবে চেপে ধরে তাকে করিডোরে টেনে নিয়ে গিয়েছিল। এত কিছুর পরও আপনারা বলছেন ও নির্দোষ? আপনার জেনে বুঝে হাত গুটিয়ে বসে আছেন? আমার মেয়ে নিশ্চিত ওই আরভানের কাছেই আছে। ওর বাড়ির তল্লাশি করবেন কি না বলুন, না হলে আমি ওপর মহলে কথা বলে ব্যবস্থা নিতে বাধ্য হব। আরশাদ চৌধুরী ওপাশ থেকে তাচ্ছিল্যের হাসি হাসলেন। অফিসার, এত রক্তচাপ বাড়িয়ে কি লাভ? উনি একজন উদ্বিগ্ন বাবা। আপনি বরং ওনার সন্তুষ্টির জন্য একবার আরভানের বাড়ি গিয়ে দেখে আসুন। আমার ছেলে যদি অপরাধ করে থাকে, তবে তাকে পুলিশি জেরা ফেস করতে হবে, এটাই স্বাভাবিক। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, তাই না? হ্যাঁ? আরশাদ চৌধুরীর নিজের ছেলের প্রতি নিরপেক্ষতা স্মিথকে একটু অবাক করল না। তিনি জানেন এই লোক যে কোনো রূপ ধরতে পারে। আরশাদ চৌধুরীর কাছে সম্পর্ক কেবল একটা দাবার কুটি। প্রয়োজন হলে সে নিজের ছেলেকে কাঠগড়ায় দাঁড় করাতেও পিছপা হবে না। তবে তার এই সম্মতির পেছনে যে বড় কোনো রহস্য আছে তা স্মিথের মস্তিষ্কে তখনও কাজ করছিল না। পুলিশ অফিসার একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। ঠিক আছে মিস্টার স্মিথ, আপনি যখন পিছু ছাড়ছেনই না, তখন চলুন। তবে আমার বিশ্বাস, এভির মধ্যে একজন বিজনেস টাইকুনের হাতে একটা মেয়েকে কিডন্যাপ করার মতো সস্তা সময় নেই। তবুও নিয়ম রক্ষার খাতিরেই আমরা যাব। কিন্তু যদি সেখানে কিছু পাওয়া না যায়, তবে এই হ্যারাসমেন্টের দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। স্মিথ দাঁতে দাঁত চেপে বলল, আমি সব দেখে নেব, চলুন। গাড়ির মাঝে পিংপতন নীরবতা। আয়াত পাশে বসে ঘাড় কাত করে আরভানের তীক্ষ্ণ মুখাবয়বের দিকে তাকিয়ে আছে। আরভান ড্রাইভ করতে করতে স্টিয়ারিংয়ে আঙুল ট্রাম্প করে আলতো স্বরে বলল, মিসেস, আপনার দৃষ্টি সংযত করুন। আপনার চোখের এই তীব্র নেশায় আমি ড্রাইভিংয়ে মনোযোগ দিতে পারছি না। অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আমাদের এই অসমাপ্ত রোমাঞ্চটা হাসপাতালেই শেষ করতে হবে। আয়াত দৃষ্টি সরালো না, বরং আরও গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, আরভান, আপনার বুকের ওই গভীর ক্ষতটা কিসের? ওটা কিভাবে হয়েছিল? আরভান এক মুহূর্ত থমকে গেল, তারপর বাঁকা হেসে বলল, এত কিছু কিভাবে দেখেন বলুন তো? কাল রাতে কি তবে আমার অজান্তেই আমার ইজ্জত লুটে নিয়েছেন?
আয়াত ছট করে মুখ ঘুরিয়ে নিল। ছি, আমি কি আপনার মতো চরিত্রহীন নাকি যে ওসব করব? আমি চরিত্রহীন, অসভ্য? তাহলে আপনি কি মিসেস? আপনার যা ভাবসাব দেখছি তাতে মনে হচ্ছে আপনি আমার চেয়েও এক ধাপ এগিয়ে যাবেন। কাল রাতে তো নিজেই ঝাঁপিয়ে পড়লেন, এখন আবার সাধু সাজছেন। আয়াত রাগ সামলে নিয়ে গম্ভীর গলায় বলল। কথা ঘুরাচ্ছেন কেন? আরফানের মুখের হাসিটা মিলিয়ে গেল। সে সামনের রাস্তার দিকে তাকিয়ে শীতল স্বরে বলল। নিজেই বুড়িয়েছিলাম। আয়াত থমকে গেল, স্তব্ধ হয়ে তাকিয়ে রইল লোকটার দিকে। শ্বাসরোধ করা গলায় বলল। মানে কোনো সুস্থ মানুষ কিভাবে নিজের বুক এভাবে গভীর ক্ষত করে পুড়িয়ে ফেলে?